আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল পেজ থেকে সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সমসাময়িক বিষয় নিয়ে আজকের লাইভ। কোনো ঘোষণা না দিয়েই লাইভে এসেছি। তো বিশেষ করে আপনাদের সকলের জ্ঞাতার্থে যারা এখন লাইভে আছেন এবং যারা পরবর্তীতে লাইভটি দেখবেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই লাইভে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি। বিশেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে যে ধরনের তামাশা শুরু হয়েছে, এই তামাশার পূর্ণ জবাব দেওয়ার জন্য সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। সেই সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সকল কার্য সম্পাদন করে থাকে। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা গত কয়েকদিন গ্রাম পুলিশ বাহিনীর যারা নিয়োগ কর্মকর্তা, যেমন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মহোদয়, এসপি মহোদয়, ডিসি মহোদয় সহ ঊর্ধ্বতন মহলের সকল কর্মকর্তাগণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা সকলেই অবগত আছেন। এরই পরিপ্রেক্ষিতে আজকে আবারও একটি ঘোষণা এসেছে গ্রাম পুলিশ সদস্যদের জন্য। তো আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার বিবেক বুদ্ধি সব কিছুই আছে, তো বিবেক বুদ্ধি দিয়ে কার্যক্রম করবেন, গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবেন। বিশেষ করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে আজ আবারও আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন একটি মহল। তো আমি আপনাদেরকে একটি কথাই বলবো, সর্বোচ্চ আদালতে গ্রাম পুলিশ বাহিনীর আপিল মামলাটি চলমান আছে। সেই আপিল মামলাটির জন্য এই ব্যক্তিরা যারা আন্দোলন করেন, দীর্ঘদিন দেখেছেন গ্রাম পুলিশের অনেক আন্দোলন হয়েছে, একটি টাকা বেতন কেউ বাড়াতে পারে নাই আন্দোলনের মাধ্যমে, একটি টাকা। বরঞ্চ যারা আন্দোলনের ডাক দিয়েছেন তারা আন্দোলনকে পুঁজি করে বিভিন্নভাবে কমিটি বা বিভিন্ন কিছু করার জন্য তারা মরিয়া। তারা নিজেকে নেতা বা নেতৃত্ব জাহিরি করার জন্যই এ ধরনের কার্যক্রমগুলো করছে। তবে আমি একটি কথাই বলবো, আমরা কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর কোনো নেতা দাবিদার নয়, আমরা নেতা নয়, আমরা কোনো নেতৃত্ব দিতে আসি নাই। আমি উজ্জ্বল খান গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য। আমি নিজের ন্যায্য অধিকার চাই, বেঁচে থাকার জন্য গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই। তারই আলোকে মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়টি দ্রুত বাস্তবায়ন চাই। রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি খারিজ করে দ্রুত বাস্তবায়ন চাই। আগামীকালকেও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর আপিল মামলাটি, রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি শুনানির জন্য কার্যতালিকায় থাকবে 37 নম্বর সিরিয়ালে।
এখন আপনাদের সকলের কাছেই আমার একটি প্রশ্ন বা জানার ইচ্ছা, আদালতে গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে আপিল হলো, সেই আপিলটি শেষ করার জন্য গ্রাম পুলিশের নেতৃবৃন্দদেরকে বারবার ডাকার পরও কেন তারা আসছে না, এই ব্যাখ্যাটা আপনারা কিভাবে দিবেন বা কিভাবে দেখবেন, বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা জানেন আপিল হওয়ার পর থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে সাধারণ গ্রাম পুলিশ সদস্যদেরকে ডাইরেক্টলি আমরা বলেছি একটি টাকা কাউকে দিবেন না, কারণ এ পর্যন্ত সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা অর্থ প্রদান করেছে, সেই অর্থগুলো আজও পর্যন্ত এই মামলার কোনো কাজে লাগেনি। যে নেতাদের হাতে দিয়েছে সে নেতারা নিজেদের পকেটেই রেখে দিয়েছে। তো এর জন্য আমি বারবারই নেতৃবৃন্দদেরকে ডেকেছি যে নেতৃবৃন্দ যারা আছেন তারা এগিয়ে আসেন, তারা এগিয়ে আসলে গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ হবে। কারণ আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দেই, আমরা নিজেরা অর্থ দিয়ে আপিল ডিভিশন শেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি তাদের হাতে বুঝিয়ে দিয়ে তারপরে বলবো যে আপনারা আমাদের জন্য কি করতে পারেন এখন আপনারা করেন, এটাই চিন্তা ভাবনা ছিল। কিন্তু আপনারাই বলেন আমাদেরকে ডাকে না, আমাদেরকে সঙ্গে নিয়ে থাকে না, কিন্তু আপনাদের কাছে বারবার গিয়েছি, আপনাদের সাথে সহমত পোষণ করেছি, সকল কার্যক্রমে একসঙ্গে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য আপনাদের সঙ্গে থাকার জন্য অভিমত মত প্রকাশ করেছি, আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু কার্যক্রমের ক্ষেত্রে আপনারা সেইভাবে এগিয়ে আসেননি যথাক্রমে বারবার। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, যদি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ পেতে হয় তাহলে অবশ্যই গ্রাম পুলিশের স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিল শেষ করে দ্রুত বাস্তবায়নের জন্য সকলের এগিয়ে আসার বিকল্প কোনো কিছু আমি দেখছি না। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, সকলে এগিয়ে আসুন, গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণে সকলে ঐক্যবদ্ধভাবে। আগামীকাল গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের 1 নম্বর কোর্টে, প্রধান বিচারপতির কোর্টে 37 নম্বর আইটেমে আছে। ইচ্ছা করলে প্রধান বিচারপতি মহোদয় 37 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে সে মামলাটি শুনতে পারেন। তো সেই আলোকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আদালতমুখী হতে হবে, আদালতমুখী হয়ে স্বপ্নটাকে ছিনিয়ে আনতে হবে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। টাঙ্গাইল কালিহাটির ভাই, তো সকল কিছুর ঊর্ধ্বে সততা নিয়ে সকলে গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ করার জন্য এগিয়ে আসি, স্বপ্নটি পূরণ করি এবং গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করবে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, তাহলেই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে বলে আমি মনে করি। বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যতগুলো আন্দোলন হয়েছে, বিভিন্ন আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি, আন্দোলন করেছি। ইউসুফ গনি ভাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির অন্যতম একজন নেতৃত্ব ব্যক্তিত্ব ইউসুফ গনি, ছোট ভাই যদিও, কিন্তু তার মাধ্যমে তার উপজেলার প্রায় 63 জন গ্রাম পুলিশ সদস্য আমাদের এই মামলার সাথে সম্পৃক্ত।
এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা হ্যাঁ ভাই, সরকার যেদিন বলবে সেদিন রায় দিয়ে দিবে, কথা সঠিক। তো এর জন্যে তাহলে তো কোনো আইনজীবীরও দরকার নাই, কারো আদালতেও যাওয়া দরকার নাই, না কি মনে করেন আপনি? যদি সরকার যেদিন মনে করে এমনি দিয়ে দেবে রায়, এমনি চলে আসবে, তো আপিলটা কি এমনি এমনি খারিজ হয়ে যাবে? মোকাবেলা কি আমাদের করতে হবে না? দয়া করে একটু বলবেন। মহি ভাই, মামলার দায়িত্ব আমি আপনার উপরে দিতে চাই, আপনি শেষ করেন। আপনি যে কথাটা বলছেন আমরা মামলা শেষ করতে চাই না। আসলে আপনি কি 10টা টাকা কোনো দিন এই মামলার জন্য দিয়েছেন ভাই? আমি কিন্তু আমার টাকা খরচা করে যাই, হাইকোর্টের রায়টা নিজের টাকা দিয়ে এনেছি, এবং আজকে যে 6,500 7,000 বেতন পান সেটাও কিন্তু তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয়ের কাছ থেকে আমি উজ্জ্বল খান ছিনিয়ে আনতে পেরেছি, এবং আপনারা সেটা ভোগ করছেন। বিনিময়ে কিন্তু 10টা পয়সাও আমি উজ্জ্বল খান কার কাছে দাবি করিনি। এখন পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন যতটুকু উন্নয়ন হয়েছে এবং আপনারা যে জাতীয়করণের স্বপ্নটি দেখছেন সেটাও ইনশাল্লাহ আনতে পেরেছি। তো এ পর্যন্ত যতটুকু করেছি, তাছাড়া আপনার কোনো নেতাকে দেখান গ্রাম পুলিশের কল্যাণে এক কলম লেখাইতে সে সাকসেস হয়েছে, এক কলম লেখাইছে। আন্দোলনে গেলাম, আন্দোলন করলাম, নিজের সুবিধা মতন বাড়ি চলে আসলাম। আমরা যাওয়ার টাইমে কাপড়ের কাপড় মাথায় বেঁধে যাই, বাড়িতে আসার টাইমে জিন্সের প্যান্ট পরে তারানারের বন্ধুর গান গাইতে গাইতে চলে আসি। না, এটা কোনো নেতৃত্ব নয়। নেতৃত্ব কি? অধিকার ছিনিয়ে আনতে হবে। এখন অধিকার ছিনিয়ে আনতে আপনারা ঢাকায় হাজার হাজার টাকা খরচা করে আসেন, কিন্তু মামলার জন্য কয় টাকা দিয়েছেন বলেন? এ পর্যন্ত কতজন আইনজীবী মারা গেছে সেটা কি জানেন? সেই টাকাগুলো কিন্তু মরে গেছে। কতজন আইনজীবী আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কয়জন আইনজীবীকে বাদ দিয়েছি তা কি জানেন? নতুন যে আইনজীবীদের নিয়োগ দিয়েছি তাদের কি টাকা ছাড়া হয়েছে বলেন? ফেসবুকে এসে বাজে কথা বলার চাইতে নিজের বিবেককে প্রশ্ন করুন। গ্রাম পুলিশের জন্য কি করেছেন আপনি? আপনার অধিকারের জন্য আপনি কতটুকু সচেতন? ফেসবুকে এসে একজনের বিরুদ্ধে 2 লাইন লিখতে পারলেই নিজেকে অনেক বুদ্ধিমান মনে করেন, অনেক বিচক্ষণ ব্যক্তি মনে করেন? না ভাই, এটা বিচক্ষণতার পরিচয় নয়, এটা বুদ্ধিমানের পরিচয় নয়। এটা কিসের পরিচয় তা জানেন? এটা জাস্ট একটা বেয়াদবের পরিচয়। কারণ আপনি আগে পিছে একটা ব্যক্তির সম্বন্ধে জানতে হবে, সঠিকভাবে জেনে তারপরে কথা বলা উচিত। আধুনিক গ্রাম পুলিশ বাহিনী, স্মার্ট গ্রাম পুলিশ বাহিনী স্বপ্ন দেখেছে এই উজ্জ্বল খান। 14 সাল থেকে স্মার্ট গ্রাম পুলিশ হওয়ার জন্য রাষ্ট্রের কাছে ধাপে ধাপে বিভিন্ন সময়ে যে উপস্থাপনগুলো করেছি, দেখেন 15 সাল থেকে গ্রাম পুলিশের যে উন্নয়নটা হয়েছে বিগত কালে কেন হলো না, এগুলা বিচার বিশ্লেষণ আপনারা করবেন না। আপনারা অল্প কিছুদিন যাবৎ গ্রাম পুলিশের চাকরি নিয়ে ভাবছেন গ্রাম পুলিশ মনে হয় জন্ম থেকেই এমন ছিল, গ্রাম পুলিশ মনে হয় আগে থেকেই এমন বেতন পেত, গ্রাম পুলিশ বাহিনী আগে থেকেই মনে হয় এরকম সম্মান পেত। না ভাই, সারা বাংলাদেশ না সারা পৃথিবী গ্রাম পুলিশকে চেনে শুধুমাত্র রিট পিটিশন মামলার কারণে। আজকে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে, প্রতিটা জায়গায় যে আজাদ ভাই কি বললেন আমি বুঝি নাই আপনার কথাটা।
হ্যাঁ, ধন্যবাদ আজাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে লাইভ ভালো লাগে না, ভালোবাসি না, তো যাই লাইভে আসি ভাই, চেষ্টা করি সকলের সাথে সঠিকভাবে, কারণ আসলে মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, হয়তো বা অনেক মানুষ বেঁচে থাকতে পারে, তবে আমি যে বেঁচে থাকবো না এটা আমি নিশ্চিত, কারণ জন্ম যখন নিয়েছি তখনই ওয়াদা করে এসেছি আমি ফিরে আসার জন্য প্রস্তুত। ধন্যবাদ ইউসুফ গনি ভাই, অনেক অনেক ধন্যবাদ। এই যে যারা লাইভে আছেন দেখেন, ইউসুফ গনির আমার এক প্রিয় ভাই, সে অলরেডি কথাটা তুলে ধরেছে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় কমিটি আমরা প্রথমে করেছিলাম, কেন্দ্রীয় ইউনিয়ন, তারপরে সেটাকে আমরা ইউনিট করেছিলাম। সেই তথ্য প্রযুক্তি ইউনিটের মাধ্যমে সারা বাংলাদেশে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা অনলাইন প্ল্যাটফর্মে এনেছিলাম 14 সাল থেকে, এবং আমি একটি টেলিফিল্ম করেছিলাম গ্রাম পুলিশের জীবন কাহিনীর উপরে, বর্তমান সমাজ। সেটাও বিদেশে থেকেও অনেক মানুষ দেখেছে, তারা মেসেজ দিয়েছে, ফোন দিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। তো যাই হোক, প্রথম থেকেই নিজের অর্থ দিয়ে চেষ্টা করেছি এই বাহিনীর ধ্বংসস্তূপ থেকে মুক্তির রাস্তা খোঁজার। হয়তোবা আজকে বাহিনীটির এমন একটা জায়গায় আনার পরেও যারা জাতীয়করণের স্বপ্ন দেখে এই বাহিনীতে চাকরি নিয়েছে, তারা বাজে কথা, বাজে আচরণ সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে বলেন। আসলে কষ্ট লাগে। হ্যাঁ আজাদ ভাই, আমি বলতে চাইছি, এ পর্যন্ত যত লাইভ আছে করেছেন আপনার টোন ভাষা নর্মাল ছিল, আজকেরটা ঠিক আছে। ও আসলে ভাইয়া, আসলে কে কোনভাবে দেখে সেটা তো জানি না, চেষ্টা করি প্রতিটা মানুষের শ্রদ্ধার জায়গায় রেখে কথা বলার জন্য। আমি তো একজন দফাদার 4 নং আলিপুর ইউনিয়নের, এর বেশি কিছু না ভাই। সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরাই কিন্তু জেনে গেছে আন্দোলনের মাধ্যমে গ্রাম পুলিশের কোনো উন্নয়ন হয় নাই, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা পার করছে, এই সময়টা রাষ্ট্র মেরামতের কাজ চলছে। বর্তমান এই সময়ে আন্দোলন করাটা রাষ্ট্রের উপরে মরার উপরে খাড়ার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা পোশাকধারী, আমরা আনসার ভিডিপি কিন্তু নয়, তারা চুক্তিভিত্তিক চাকরি, আর আমাদেরটা হলো স্থায়ী চাকরি, যে কারণে আমরা এলোমেলো কোনো কিছু করতে পারি না, আন্দোলনে যেতে পারি না। তবে আমরা আদালতে যেতে পারি, আদালতে গিয়ে আমাদের মামলাটা কেন শুনানি করছে না, যদি অধিক মানুষ আদালতে চলে আসে তাদের অধিকারের জন্য, তাদের মামলাটা বুঝে নেওয়ার জন্য, সে মর্মে আমার মনে হয় পজিটিভ কিছু আশা করা যায়। তবে রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করে, যেহেতু আমরা জানি যে যুদ্ধ, যে স্বাধীনতা 24-এ এসেছে, তার পূর্বে যে সরকার ছিল, সেই সরকার অনুসারী, অর্থাৎ আওয়ামী লীগের কিছু অনুসারী আছে, আমরা আন্দোলনে গেলে তারা কিন্তু আমাদের সাথে মিশে যাবে, ভয়টা সেখানে। তারা মিশে যে গ্রাম পুলিশরা কিন্তু অন্যায় কোনো কাজ করবে না, তারা শান্তিপূর্ণ আন্দোলন বাইরে যাবে না, কিন্তু
আপনারা দেখেছেন যে আনসার ভিডিপির মধ্যে কিন্তু আনসার ভিডিপির পোশাক পরা ছাত্রলীগের কর্মীদেরকে পাওয়া গেছে অধিক সংখ্যক, যারা অজড়তা বা সমস্যা তৈরি করার জন্যই এমন কাজটি করেছিল। তাই আমার মনে হয় এই আন্দোলনে যাওয়াটা গ্রাম পুলিশ সদস্যদের জন্য শুভকর বা ভালো কিছু আমরা দেখছি না। ভালো কিছু হওয়ার চাইতে আমার মনে হয় ক্ষতির সংখ্যাটাই বেশি দাঁড়াবে। কারণ সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদেরকে গত ৩-৪ দিন যাবৎ যে প্রশিক্ষণগুলো দিয়েছে সেই প্রশিক্ষণগুলোর মাধ্যমে বারবারই বোঝানোর চেষ্টা করেছে যে আমরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা আন্দোলনে যেতে পারি না। এই সুকনি ভাই, ধন্যবাদ ইসুমকুনি ভাই, ধন্যবাদ আপনাকে। ইমরান ভাই, আপনাকেও ধন্যবাদ। লাইভে যারা অংশগ্রহণ করেছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। ভালোবাসার মানুষগুলোর সাথে অনেক দিন পরেই, কারণ আমি লাইভ কিন্তু এই সময় করি না, কারণ লাইভ আমার ভালোই লাগে না। কারণ আদালতের ব্যাপারে প্রতিদিন কিন্তু একই কথা, আদালতের ব্যাপারে প্রতিদিন কিন্তু নিত্য নতুন কোনো কথা বলার সুযোগ নাই, যে কারণে আমাদের লাইভ করার কোনো প্রয়োজন হয় না। কারণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আছে, সেখানেই কার্যতালিকা প্রকাশ হয় এবং সেই কার্যতালিকা অনুযায়ী মামলা দেখেন প্রধান বিচারপতি মহোদয়। যে কারণে আমরা কিন্তু আদালতের বাইরে কোনো কথা আপনাদেরকে বলতে পারি না। এই কারণেই, কারণ যারা আন্দোলনের নামে বিভিন্ন ধরনের কথা বলতে পারে, বিভিন্ন ইস্যু তুলতে পারে, কিন্তু আমি কিন্তু পারি না। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ইসুফ গনি, অবশ্যই অবশ্যই সকল জুনিয়র সিনিয়র এক কথায় সকলকে এগিয়ে আসতে হবে। আপনারা আদালতে আসুন, নিজে চোখে দেখুন, কাজ করুন। আমি সবসময় চাই আপনারা আসেন। ভাইজান, আমি আপনাকে বলি, মারুফ ভাই ভালো কিছু হতে যাচ্ছে, 20তম গ্রেডের কথা লেখছে, এটা আপনি বললেন। এটা আদালতের রায়, তারা আদালতের রায়টা তারা যে আপিল করে আটকায় রাখছে, আবার এদিক দিয়ে লেখালেখি করুক আর যাই করুক, আদালতের রায়, আদালতের তাদের আপিলটা তারা খারিজ করে দেখ, তারা উদ্র করুক বা তারা শুনানি করুক, তাহলে তো হয়ে যায়। কারণ মুখের গল্প আর কাগজ কলম এক জিনিস না ভাই। একটা জিনিস, রাষ্ট্র যদি গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করে, জাতীয় বেতন স্কেলে গ্রাম পুলিশকে নেয়, তাহলে তারা আপিলটা খারিজ করে দেখ, অথবা তারা প্রধান বিচারপতির মাধ্যমে আপিলটা দ্রুত শুনানি করে যেটা নিশ্চিত সেটা করে দেখ, তাহলে তো হয়। এখন মুখের কথা আর কাগজ কলমের কথা কিন্তু এক না ভাই। আর আদালতের রায়টি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই দায়ভারটা কিন্তু আদালতের। যে কারণে আমাদের সকলেরই বুঝতে হবে, সচিব মহোদয়রা বা অনেকেই আছেন, আপনার আমার এতটা দেওয়া দিচ্ছে, বস্তা ভরে দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে সেই বস্তাটার ঠিকানাও আজ পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি। কোথায় সেই বস্তা ভরা যে সব কিছু, সেগুলো কোথায়? আশা রাখি বুঝতে পারছেন।
ধন্যবাদ ইমরান ভাই, সহমত। আমার ভালোবাসার মানুষদের প্রতি, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একটা কারণেই, এই মানুষগুলো দীর্ঘদিন যাবৎ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ করার জন্য বিভিন্নভাবে সবাই দৌড়ঝাঁপ করছে। এই যে আমার মারুফ ভাই, সে তার ব্যক্তিগতভাবে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য সে দুই সাইডেই যৌথভাবে সকল নেতৃবৃন্দদেরকেই উৎসাহ দেওয়ার চেষ্টা করেছে। তো ধন্যবাদ ইমরান ভাই। অবশ্যই কাগজে কলমে ছাড়া আমরা বিশ্বাস করি না। হ্যাঁ আজাদ ভাই, উজ্জ্বল ভাই, পল্লব স্যারের সাথে নিয়ে একটা লাইভ করা যায় না? রায়ের ব্যাপারে বা শুনানির ব্যাপারে তার মুখ দিয়ে আমরা কিছুটা শুনতে চাই। একটা পরিবেশ তৈরি করেন না ভাই। ধন্যবাদ ভাই। আসলে একজন আইনজীবী সে কিন্তু সবসময় লাইভে আসে না, শুধুমাত্র ব্রিফিংয়ের জন্য। যখন মামলা শুনানি বা যে কোনো একটা পদক্ষেপ থাকে তখন একটা ব্রিফিংয়ের জন্য তাই সে ব্রিফ করতে পারে। কিন্তু ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যার তিনি সেই 17 সাল থেকে মানুষটাকে যখন কাগজপত্র দিয়ে বের করে দেখাইলাম এবং কথাগুলো বলেছিলাম, তখনই তিনি আমাদের কষ্টের সাথে এই কষ্ট থেকে আমাদেরকে মুক্তি করার জন্য একরকম সে শপথই করে বসলেন এবং হাইকোর্টের রায় এনে দিলেন। হাইকোর্টের রায় আনার পরে দেখেন এই পল্লব স্যারকে নিয়ে গ্রাম পুলিশ সদস্যরাই, কিছু সদস্য, সবাই কিন্তু না, খুব বাজে বাজে কথা বলেছে এই পল্লব স্যারকে নিয়ে। তো সব ক্ষেত্রে কিন্তু একজন আইনজীবী একটা মামলা নিয়ে লাইভে আসতে পারে না ভাই। এখানে কিছু বাধ্যবাধকতা বা কিছু সমস্যার বাইরে এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। তো তারপর আপনারা বলেছেন, আপনাদের কথাগুলো মাথায় রাখলাম। তবে মেন বিষয়টা হলো গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণে একমাত্র উজ্জ্বল খানের দায়িত্বও না, একমাত্র ওই ভবেন্দারও দায়িত্ব না, ওই লাল মিয়ারও না, ওই মোস্তফা কামালেরও না। আপনারা আন্দোলনের কথা বললে দেখেন, আন্দোলনে এসেছেন একটা ব্যক্তি সর্বনিম্ন কত টাকা খরচা করেছেন চিন্তা করে দেখবেন। কিন্তু এই মামলাটির জন্য এ পর্যন্ত যে আইনজীবীগুলো মারা গেছে আপনাদেরকে তো আমি ক্লিয়ারই বলেছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যাদেরকে আমরা বাদ দিয়ে নতুন আইনজীবীদেরকে নিয়োগ করলাম, এখানে কি টাকা ছাড়া কি নিয়োগ হয়? একটু বিবেচনা করে দেখবেন। এবং সেটা আপনারা কেউ কিন্তু 10 টাকা দিয়ে হেল্প করেন নাই, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, কিন্তু সেটা আমি করে যাচ্ছি। তবে অবশ্যই আপনাদের উৎসাহ পেলে, মানুষ যদি কোনো কাজে উৎসাহ পায় তখন কিন্তু নিজের জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। তো আমরা সবাই জানি আদালতের বাইরে কখনোই হবে না, আবার আদালতের দিকে কেউ আসেও না। কিন্তু আন্দোলনে যাওয়ার জন্য যারা প্রস্তুত হয়েছেন বা হবেন, যারা মনে করেন, আসলে আপনি কি ডাইরেক্ট কোনো লিখিত দিতে পারবেন আন্দোলনে গেলে সফলতা আসবে গ্রাম পুলিশের? একটা আন্দোলন তো আমরা দেখলাম, অনেক আন্দোলন হয়েছে, তার মধ্যে রিসেন্টলি একটা আন্দোলন দেখলাম। আসলে ফলাফলটা কি বলেন তো ভাই? আসলে মুখে আপনাদের আশ্বাস দিল, এটার বাস্তবতা কোনো কিছুই নেই। তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলে নাই, তারা কোনো সাংবাদিকের সাথে তারা কিন্তু তাদের অভিমতটা আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতি আমি বলছি, আপনারা কেন সেই সচিব মহোদয়ের মুখ থেকে সাংবাদিকদের মাধ্যমে
যে আমাদের দাবি দাবা তারা মেনে নিচ্ছে, এটা কেন প্রকাশ করলেন না? আর যদি প্রকাশ করতে পারতেন আজকে কিন্তু ওইটা দলিল হয়ে যেত। আমাদের আন্দোলনে কিছু যারা আন্দোলন করে তাদের অনেক কিছু ভাবতে হবে, আর না ভেবেই আমরা অন্যের দোষ ধরে আসলে বসে থাকি, এটা কিন্তু ভুল। যদি ওই 20 তারিখে সাংবাদিক দিয়ে সচিব মহোদয়ের মুখের বক্তব্যটা নেওয়া যেত এবং যতক্ষণ পর্যন্ত সে ওই বক্তব্যটা না দেবে আন্দোলন চলমান থাকবে, এমন পরিস্থিতিতে যদি তারা কোনো বক্তব্য দিত, সেটা কি হতো, অন্তগত এই গ্রাম পুলিশ বাহিনীর একটি ডকুমেন্টস হিসেবে সারা পৃথিবীতে থেকে যেত, যেটা দিয়ে আমরা পুনরায় আবারও ইস্যু করতে পারতাম। তো যাই হোক, ভুল থেকে শিক্ষা। আদালতের ভিতরে আন্দোলন করা যায় না ভাই। আদালতের ভিতরে গ্রাম পুলিশ সদস্যরা তাদের আপিল মামলাটি শুনানি দেখার জন্য বা শোনার জন্য আসতেই পারে। কালকে যেমন কার্যত তালিকায় মামলাটি আছে, কালকে গ্রাম পুলিশরা আদালতে আসতেই পারে। আদালতে যখন আসবে তখন সাংবাদিকরা দৌড়ে যাবে আপনাদের কাছে, জিজ্ঞেস করবে যে আপনারা কেন এসেছেন, যে আমাদের মামলাটা শুনানিতে আছে, আজকে কত নম্বর, এত নম্বর। এই যে দীর্ঘদিন যাবৎ খালি উঠানামার মধ্যে আছে, আমাদের শুনানিটা হচ্ছে না, কেন হচ্ছে না? এই প্রশ্নটি আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আমরা জানতে চাই। কারণ আমরা তো প্রধান বিচারপতির কাছে সরাসরি কথা বলার শক্তি আমাদের নাই, রাষ্ট্রপতির কাছে আমরা সরাসরি কথা বলতে পারছি না, আমরা কথা বলতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে। তো আমাদের কথাগুলো মিডিয়ার মাধ্যমে তাদের কাছে আমাদের প্রশ্নগুলো পৌঁছে দেন। আমাদের গ্রাম পুলিশ বাহিনীর পরিবাররা চেয়ে আছে যে কি হবে আমাদের, সেটা আমাদের জানিয়ে দেয়। না হলে এই গ্রাম পুলিশ বাহিনীকে বাদ করে দেওয়া হোক, নিষিদ্ধ করে দেওয়া হোক, আর না হলে তাদের শ্রমের ন্যায্য মূল্য, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক, তাই না? অবশ্যই তার চেম্বারে গিয়ে বোঝানো যায়, আজাদ ভাই আসেন আসেন, চলেন স্যারের কাছে। হয়তোবা আমি আমার জায়গা থেকে যে প্রশ্নগুলো, সেটা কিন্তু প্রতিনিয়তই, প্রতি মুহূর্তেই যখন বাড়ি থাকি তখনও ফোন দিয়ে স্যারের সাথে কথা বলি, সকল কিছু জানার চেষ্টা করি এবং কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়। এই যে আদালতের বিষয়গুলো আমরা কথা বলতেছি, অনেক প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কিন্তু বলা ঠিক নয়। কিছু অভ্যন্তরীণ আলোচনা আছে, যে আলোচনাগুলো শুধুমাত্র আমাদের বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যে কথাগুলো কখনোই সোশ্যাল মিডিয়া সহ জনসাধারণ বা অন্য কাউকে এটা আমাদের দেখানো যাবে না, বা তাদের সামনে কোনো ডকুমেন্টস, মানে সোশ্যাল মিডিয়া ফেসবুকে যখন লাইভ করতেছি, এটা কিন্তু একটা ডকুমেন্টস, আজীবন থেকে যাবে। এই ডকুমেন্টসের মধ্যে এমন কোনো কথা আমি বলতে পারি না ভাই। যেমন প্রশ্ন করেছেন যে আদালতের ভিতরে আন্দোলন করা যায় না, আসলে এই যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা কতটুকু যুক্তিযুক্ত একটু আপনি চিন্তা করে দেখেন। এই প্রশ্নগুলা আপনি করতে পারতেন ফোনে, তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু ভাবনা করা, মানে সব ধরনের প্রশ্ন, সব ধরনের কথা না বলাই উচিত। তো যাই হোক, ভুল থাকবেই, ভুল মানুষের থাকেই, ভুল থেকেই শিক্ষা নিতে হয়। আশা করি আমার কথার ভাষা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভাষায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভাই হিসেবে, বন্ধু হিসেবে, কারো সিনিয়র হিসেবে, যে জায়গা থেকেই, জুনিয়র হিসেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করছি, যদি আপনারা এগিয়ে আসেন তাহলে কাজটা আমার জন্য সহজ হবে। তা না হলে আমি আদালতের প্রতি কার্যক্রম করার জন্য যেমন চেষ্টা করে যাচ্ছি, আমি কিন্তু হাল ছেড়ে দেইনি, হাল ছেড়েও দেব না। যতক্ষণ বেঁচে আছি
আমি চেষ্টা করে যাব। যদি আপনারা সবাই এগিয়ে আসেন তাহলে হয়তো বা কাজটা আমার জন্য বা আমাদের সকলের জন্যই সহজ হয়ে যাবে। বিষয়টা এমন। ধরেন ওইভাবে আন্দোলন না, আদালতে যদি বেশি না 10,000 গ্রাম পুলিশ সদস্য তাদের মামলার শুনানি দেখতে চলে আসে, তাহলেই সকলের টনক নড়ে যাবে ভাই। খালি শুধুমাত্র এসে কিচ্ছু করা লাগবে না, ঘুরবে ফিরবে, আন্দোলন করার দরকার নাই। কালকে যেমন মামলাটি কার্যতালিকায় আছে, কালকে যদি 10 থেকে 15,000 গ্রাম পুলিশ সদস্যরা চলে আসে, কেন আসলো? মামলা কার্যতালিকায় আছে। একটা ইস্যু আমাদের আছে, একটা বৈধ রাস্তা আছে, তাছাড়া অন্য রাস্তায় আপনি গেটে বসলে বা অন্য জায়গায় বসলে সেটা আন্দোলন হিসেবে অন্য লাইনে নিয়ে যাবে। এবং আপনারা জানেন, আর সেই সব আন্দোলনে অন্য দলের যেমন আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ এরা আছে, এরা কিন্তু বিভিন্ন আন্দোলনে যোগ দিয়ে সে আন্দোলনগুলোকে অন্যভাবে নিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রটাকে অস্থিরতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। যে কারণে এই মুহূর্তে ওইভাবে আন্দোলন করা যাবে না। আন্দোলনের ধরনটা আমাদের চেঞ্জ করতে হবে, কৌশলগতভাবে চেঞ্জ করে আমাদের উপস্থিতি জানান দেবে যে আমরা কি চাচ্ছি, উপস্থিতি। তো যাই হোক, লাইভে এত কথা ভেঙে বলা ঠিক নয়, তারপরও আমি হয়তোবা গ্রাম পুলিশ ভাইদের সকলের বোঝার স্বার্থে কথাগুলো বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে বিদায় নেই, কি বলেন আপনারা? বিদায় কি নিতে পারি? আপনারা বিদায় দিলেই কিন্তু আমি বিদায় নিতে পারবো। আর আপনারা যদি বলেন না ভাই আরও কিছু কথা আছে, তাহলে তার বিদায় নেওয়া সম্ভব নয়। তবে আপনারা লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের এই কথাগুলো যেন বাংলার সকল গ্রাম পুলিশ সদস্যদের কাছে পৌঁছে যায় এবং তারা যেন আর কিছু না হলেও আইনগতভাবে নিজের বুদ্ধি মেধা খাটিয়ে গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ করার জন্য এগিয়ে আসে। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আকাশ ভোলা, সোশ্যাল মিডিয়ায় ভোলা, শ্রী ভোলা, আর আমার কাছে হলো আকাশ, ওর নাম আকাশ। আকাশ কেমন আছো? সেটা ভোলা, এটা সম্পূর্ণ জানা হলো কর্মচারীর নেতৃবৃন্দগণ কেন নির্বাচন হলো না, কেন তারা কমিটি করলো না, এটা তারা জানে। এটা নিয়ে আমার কোনো অ্যান্সার নাই, আমি তো সেটা বলতে পারি না ভাই। তবে সেটা কর্মচারী ইউনিয়নই ভালো জানে কেন তারা সম্মেলন দেয় না, কেন তারা, যদিও 16 সালে একটা সম্মেলন হয়েছিল কিন্তু ওপেন হাউজে কিন্তু কমিটি হয়নি, কমিটিটা তৈরি করে রাখা হয়েছিল, পরবর্তীতে সেটা সবার মাঝে উপস্থাপন করা হয়। তো যাই হোক, আমি অন্য কোনো কমিটি নিয়ে বা কোনো কমিটি নিয়ে কোনো কথা নয়, কথা হচ্ছে হলো আমরা গ্রাম পুলিশ আমাদের অধিকারের জন্য আদালতের ঐতিহাসিক রায়টি রাষ্ট্রপক্ষ আপিল করেছে, সেই আপিলটা মোকাবেলা করে আমাদের রায়টিকে ছিনিয়ে আনার জন্য বারবারই সকলকে ডাকছি। কিন্তু সবাই কেন যেন ঘুম ঘুম ভাবে পড়ে আছে। আসলে যদি কেউ জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয়, কারণ ঘুমানো ব্যক্তিকে জাগানো সম্ভব যদি কেউ
জেগে জেগে ঘুমানোর অভিনয় করে তাকে কখনোই জাগানো সম্ভব নয়। তো গ্রাম পুলিশ সদস্যরা অনেকেই আছেন হয়তোবা জেগে জেগে ঘুমাচ্ছেন, তারা চাচ্ছেন যে আরে এমনি এমনি হয়ে যাবে, আমাদের এত করার কি আছে, আদালতের ব্যাপার তারা দেখুক। আর আন্দোলন এমনটাই আমরা মনে করতেছি যে আন্দোলনে গেলেই আমাদের সফলতা আসবে। আসলে আন্দোলনে একজন সচিব আপনাদেরকে মুখ দিয়ে বলল হ্যাঁ আমরা দেখছি আপনাদের অধিকারগুলো বাস্তবায়নের, আপনাদের দাবিগুলো বাস্তবায়নের আমরা মাথায় নিয়েছি, কিন্তু এটার কোনো লিখিত পেপারস নেই, খালি শুধু মুখে মুখেই। কিন্তু আমার কথাটা হলো আদালতে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ আপনার পেপারসের মাধ্যমে, আইনের মাধ্যমে। কারণ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইচ্ছে করলে কিন্তু আন্দোলনে যেতে পারি না। তারপরে গ্রাম পুলিশ সদস্যরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করার চেষ্টা করেছে, কিন্তু সর্বনাশ কখন হয়ে যায় সেটা তো বলা যায় না। বর্তমান যে অবস্থানটা আছে এই অবস্থায় আমার মনে হয় আন্দোলনে গেলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের লাভের চাইতে ক্ষতির অংশটা অনেক অনেক গুণ বেশি হবে, এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যে স্বপ্নটা এখন দেখছে সেই স্বপ্নটা হয়তোবা আজীবনই অধরাই থেকে যাবে যদি আমাদের সিদ্ধান্তে কিঞ্চিত মাত্র ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভাইজান, এই আদালতে উপস্থিত হওয়ার জন্য কাউকে চিঠি করা যাবে না, কাউকে আমি ডাকবো না। আপনার অধিকারের জন্য যেমন কালকে মামলাটি কার্যতালিকায় আছে, তো এই মামলার শুনানি দেখার জন্য আপনি আসতেই পারেন, আপনার ইউনিয়নের 10 জনই আসতে পারে, কারণ আপনার অধিকার আদালতে কার্যতালিকায় রয়েছে। তো এ ব্যাপারে আমি কাউকে চিঠি করতে পারি না ভাইয়া। চিঠি করলে ওই চিঠির মাধ্যমে আমাকে জেলে সরাসরি নিয়ে যাবে ভাই। আমি সকলকে ডাকার অধিকার রাখি না ভাই। ওই যেই নেতারাই ডাকুক না কেন, হয়তোবা আমরা অল্প বেতনের কর্মচারী বিদায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের প্রতি স্যাক্রিফাইস করেছে, কিন্তু এবার রাষ্ট্র কিন্তু নড়েচড়ে বসেছে, সেই আনসার বিডিবির থেকে, যে কারণে বাহিনীর বিষয়গুলো হুটহাট সিদ্ধান্ত নেওয়ার মতন কোনো কিছু নয়। এটা দীর্ঘ পরিকল্পনার বিষয়। আমরা রিট মামলাটি করার আগে এই রিট মামলার সকল কিছু আমরা অ্যারেঞ্জ করেছি, পেপারস অ্যারেঞ্জ করেছি, করে আপনি মানে শোনার পরে আপনি নিজেই স্তব্ধ হয়ে যাবেন যে 6 মাস যাবৎ আমরা আইনজীবীদের পিছ ঘুরেছি, বিভিন্ন আইনজীবীর কাছে গিয়েছি, বিভিন্ন ধরনের কজ দিয়েছে, কিন্তু মামলাটা জয় এনে দেবে এমন প্রতিশ্রুতি কেউ আমাদের দেয়নি। শেষ পর্যন্ত ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যারকে পেলাম, তিনিই কথা দিলেন আপনাদের মামলায় আমি লড়ব, এবং অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন এই মামলার মাধ্যমে পাবেন। তিনি তাই তার পরিশ্রমে, তার মেধার মাধ্যমে রায়টি এনে দিয়েছে। তো ধন্যবাদ সকলকেই। অনেক কথা, অনেক বিষয় তো ভাইজান আশা রাখি বুঝতে পেরেছেন। এইভাবে আদালতে কাউকে ডাকা যায় না। যদি আদালতে কেউ ডাকে সে অপরাধী হিসেবেই গণ্য হবে, যে কারণে আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি প্লাস বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে যারা নিজ অধিকার, ন্যায্য অধিকার আইনের মাধ্যমে বুঝে নেওয়ার জন্য সোচ্চার, তারা অবশ্যই আদালতে এসে আপনাদের অধিকারটি বুঝে নিতে পারেন আদালতের কাছ থেকে। সেটার দায়িত্ব আপনার আমার সকলেরই আছে, খালি উজ্জ্বল খানের দায়িত্ব তা কিন্তু নয়, আপনারও দায়িত্ব আছে। অবশ্যই আপনারা আসতে পারেন,
তবে সেটা অন্যভাবে, অন্য ধাপে। সকলকে ধন্যবাদ। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝেছেন। জি ভাই, জি জি জি, ধন্যবাদ। আমাদের এই গ্রাম পুলিশ সদস্যদের কারণেই কিন্তু মামলাটা পিছিয়ে যাচ্ছে, কথাটা সঠিক। কারণ বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কথা, বিভিন্নভাবে দাবি দেওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। ধন্যবাদ ভাই বোঝার জন্য। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, আব্দুর রহমান ভাই, বেঁচে আছি, ভালো আছি। ধন্যবাদ ভাই। জি ভাই, কপাল আমাদের মন্দ অবশ্যই। না হলে 19 সালের রায় হওয়ার পরে কেন করোনা আসলো সেটা বলেন। করোনায় পুরা পৃথিবী থমকে গেল, আদালত বন্ধ হয়ে গেল। 21 সালে যে আপিল হইল, 19 সালের রায় 21 সালে গিয়ে আপিল হইল। দেখেন বিষয়টা। এই বাহিনীটা একটা অভিশপ্ত বাহিনী আমার মনে হয়। কারণ গ্রাম পুলিশের যখনই ভালো কিছু আসতে নেয় কোর্টে, আমরা দেখেন যখনই দেখি টপ লিস্টে চলে এসেছে, কোনো না কোনো কারণে আদালত বন্ধ হয়ে যায়, কোনো না কোনো কারণে আদালতের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। যা দেখে আসলে অনেক কষ্ট লাগে, অনেক 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 কষ্ট লাগে। তো যাই হোক, আসলে মহান সৃষ্টিকর্তা, তিনি উত্তম ফয়সালাকারী। আল্লাহ পাক হয়তোবা যেদিন দিনক্ষণ নির্ধারণ করে রেখেছে যে ওই দিন থেকে ওরা দাসত্ব থেকে মুক্তি পাবে, অবশ্যই অবশ্যই সেই পর্যন্ত আমাদের ধৈর্যের সাথে আইনের মাধ্যমেই আমাদের লড়াই করে যেতে হবে। সকলকে ধন্যবাদ। যারা আব্দুর রহমান ভাই কেবল এসেছেন, তো আমি যাই হোক অনেকক্ষণ লাইভে ছিলাম, আমার অভিমতগুলো এবং আদালতের আপডেটটা সহ সব কিছুই আপনাদের জানালাম। তো আমার কথায় ভাষায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, কারো যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন, অবশ্যই অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন এবং এগিয়ে আসবেন গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব মুক্তির জন্য। গ্রাম পুলিশ সদস্যদের ন্যায্য অধিকার আইনের মাধ্যমে বুঝে নেওয়ার জন্য। এই আশা ব্যক্ত করেই আমি আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সেই সাথে সকলেই লাইভটি একটু শেয়ার করে দিবেন, যাতে সকলেই আমাদের এই মূল্যবান কথাগুলো শুনতে পারে, জানতে পারে, অবগত হতে পারে। ওয়ালাইকুম সালাম রিয়াজুল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আব্দুর রহমান ভাই, আপনাকেও ধন্যবাদ। বিশেষ করে ভালোবাসার কিছু মানুষ আছে যাদের দেখলেই নিজের মনটা ভরে যায়। তারই মতন ইকবাল ভাইও লাইভে আছে। আব্দুর রহমান, একই ইউনিয়ন পরিষদেরই তারা দুইজন, একই উপজেলার। যে কারণে এই মানুষগুলো আদালতের সাথে পূর্বে থেকেই আছে, কিন্তু হয়তোবা বর্তমানে যারা বাদী তারা এগিয়ে না আসার কারণে অনেকটা বিপর্যয়ের মধ্যেই আমরা আছি। যে বিপর্যয় থেকে বের হয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি। তো সকলে এগিয়ে আসলে হয়তোবা সহজে আমরা কাজটা শেষ করতে পারবো, দ্রুতই পারবো ইনশাল্লাহ। স্বপ্ন রানা ভাই, ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলকে ধন্যবাদ। আসলে বিদায় নেওয়ার পরেও লাইভ থেকে যেতে পারি নাই। আমার এই আব্দুর রহমান ভাইটা একদমই লাস্টে এসেছে, তো তার কাছেও তো বিদায় নিতে হবে, তাই এর জন্য আমি একটু তার কমেন্টের অপেক্ষায় ছিলাম। আব্দুর রহমান ভাই ধন্যবাদ জানিয়ে দিয়েছে। অলরেডি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো এক সময় দেখা হবে লাইভের মাধ্যমেই। আগামীকাল গ্রাম পুলিশের মামলাটি
মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের 1 নম্বর কোর্টে 37 নম্বর সিরিয়ালে আছে। অনেকটা পিছিয়ে গেছে, কারণ ফিস ডেট যে মামলাগুলো সেগুলো সামনে চলে আসে আমরা জানি। এ কারণে সিরিয়ালের মামলাটা পিছনে চলে যায়, আগে চলে আসে ফিস ডেটের মামলাগুলো। তো যে কারণে আমাদের মামলাটা আগামীকাল থাকছে 37 নম্বর সিরিয়ালে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।